তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আসলে আমরা যেমন চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা উন্মুক্ত চেতনা নিয়ে বড় হতে পারে, কোনো নিশ্চয়তা যেন ওদের পথের কাটা না হয়ে দাঁড়ায়। যদি আমি এখানে থাকি না, কিন্তু যদি প্রয়োজন হয় অবশ্যই আমি এখানে এসে থাকবো। ভালো লাগে না এসবের মধ্যে থাকতে, কিন্তু স্বার্থপরের মতো মুখ ঘুরিয়েও তো থাকতে পারি না। আমি যে একজন জমিদার ভূষণ, তার তো একটা দায় আছে। এই দায় ছেড়ে আমি তো পালিয়ে থাকতে পারি না। ভাইজান, এক কাজ করি, আপনি ওর উপরে একেবারে কোনো জিদ করবেন না, তা নাহলে কিন্তু ও বেঁকে বসবে। ও বেঁকে বসলেই কিন্তু ওকে রাজি করানো মুশকিল হয়ে পড়বে। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তা নাইলে ওকে কুপিয়ে আমি শেষ করে দিতাম। আর শোন, তুই একটা কাজ কর, মৌলভী সাহেবকে গিয়ে বলবি আজকে যেন আমার সাথে দেখা করে, আর বলবি ফুল যখন বাড়িতে না থাকে তখন যেন আসে। আমি মৌলভী সাহেবের সাথে কথা বলে ফুলের দোসরা শাদির ব্যবস্থা করব। একটিবারও ভাইজানের মনের কথা চিন্তা করবে না আব্বা? ভাইজান ভাবিকে খুব ভালোবাসে। তোমরা যা করছো তা কিন্তু ঠিক না। আল্লাহকে অন্তত ভয় করো, সে কিন্তু উপর থেকে সব দেখছে, আর তার দরবারে কোনো ক্ষমা নেই। চুপ, একদম চুপ, নাইলে তোকেও কিন্তু আমি কুপিয়ে খতম করব, তাতে আমার হাত এক ফোঁটাও কাঁপবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোমরা ওকে চলে যেতে বলো, আমার কিন্তু মাথা ঠিক নেই। কাউকে কিচ্ছু বলতে হবে না, আমিও ফুল ভাইজানের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে থাকাও পাপ। তোমাদের মতো অমানুষের সাথে এই বাড়িতে থাকলে গুনাহ হবে। ভাইজান, ভাইজান দাঁড়াও, ভাইজান দাঁড়াও। ভাইজান, আমার কথা শোনো। দেখ ভাই, তুই আমাকে আর যাই বলিস ও বাড়িতে ফিরে যেতে বলবি না, আমি তোর কথা রাখতে পারবো না। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ও বাড়িতে যেতে বলবো? আমি জানি না তুমি ভাবিজান কি মানসিক কষ্ট না ছিল ওই বাড়িতে। আমি তোমাকে শুধু বলতে এসেছি, আমি ও বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে এসেছি। আমি আর ও বাড়িতে যাব না, আমি তোমার সাথে যাব। কি পাগলের মতো কথা বলছিস? ও বাড়িতে কেবল আমরা দুজন ছেলে, দুজনে যদি চলে যাই আম্মা আব্বাকে দেখবে কে? তা আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু জানি ওরা যে কর্ম করছে তার ফল ওরা ভোগ করবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ছি, অমন কথা বলতে নেই রে। তুই তো জানিস আমার মাথার উপর কত দায়িত্ব। তোর ভাবি মা হবে, আমারই তো উচিত তার পাশে পাশে থাকা। তাই আমি চলে যাচ্ছি। আর এখন আমরা দুজনে যদি চলে যাই তাহলে আমার আব্বা কাকে নিয়ে বাঁচবে বল? মনে রাখিস, আব্বা আমার যেমন ব্যবহারই করুক না কেন, তারা তো আমার জন্মদাতা। আজ তাদের জন্যই আমরা পৃথিবীর আলো দেখছি। তাই তুই তাদের পাশে থেকে নিজের কর্তব্য পালন করবি। ভাইজান, তুমি তো চলে গিয়ে বেঁচে যাচ্ছ, কিন্তু আমি কি করে থাকবো ওদের সাথে? জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমার কথা স্মরণ করেছি, তোমার কথা মেনে চলেছি, কিন্তু আজ আর না। আজ তোমার এই কথা আমি কিছুতেই মানতে পারবো না। ছি হাসান, এসব কথা বলতে হয় না। আল্লাহর পরে যদি কেউ থেকে থাকে সেটা আম্মা এবং আব্বা, তাদের সম্পর্কে এসব কথা বলা উচিত নয়। আর আমি তো আছি, তো যখন কোনো প্রয়োজন পড়লে চলে আসবি। আমি ঢাকায় গিয়ে নতুন বাসা নিয়ে সংসার করব। আর আমি যে বাস, আর কোনো কথা। তুই যদি আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকিস তাহলে ঘরে ফিরে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চলে যাচ্ছি, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা? না না, এটা কি করছিস? এইটা আমি নিতে পারবো না।
কেন নিতে পারবে না? তুমি তো কিছুক্ষণ আগে বললে যে পৃথিবীতে আল্লাহর পরে যদি কেউ থেকে থাকে সেগুলো মা বাবা। আর তাছাড়া তুমি তো আমার কাছে বাবার চেয়েও কম না। আমি ভাই হিসেবে তোমার পাশে দাঁড়াচ্ছি। তুমি জীবনে কত বড় একটা দায়িত্ব পালন করতে যাচ্ছ তুমি জানো, সংসার করতে যাচ্ছ তুমি, আর ভাই হিসেবে আমি তোমার পাশে দাঁড়াবো না? আল্লাহর কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমি তোর মতো একটা ভাই পেয়েছি। তুই কত ভাগ্যবান রে। আচ্ছা, ঠিক কি হয়েছিল তোমার স্বামীর? সে কি সত্যিই ডাকাতির সাজা কাটছে? না কবিরাজ মশাই, আমার স্বামীর নাম অখিলেশ। সে বিপ্লবী, সাহেবদের হাতে ধরা পড়ে যায়। সেই সাজা খাটতেই সে এখন দ্বীপান্তরে। কবে ধরা পড়েছিলেন অখিলেশ? খোঁজ খবর জানো কিছু? এখন কি অবস্থায় আছে বা কবে ছাড়া পাবে জানো কিছু? কিছু জানি না, কিচ্ছু না। কিভাবে খবর পাবো তাও জানি না। শহরে গেলে থানায় খবর নেই, তো ওরাও ঠিকভাবে কিচ্ছু বলতে পারে না। তুমি যা জানো আমাদের একটু বলো দেখি, দেখি যদি কোনো খোঁজ খবর করতে পারি। আমার সবকিছু জেনেই আমাকে ভালোবেসে বিয়ে করেছিল অখিলেশ। প্রথম মনে হয়েছিল এই পৃথিবীতে আমারও নিজস্ব একটা পরিচয় আছে। লৌহজঙ্গে আমি যেখানে আমার মায়ের সাথে থাকতাম তার পাশেই ওর বাড়ি। আমার সাথে বিয়ে হয়েছিল বলেই ওর বাড়ির সাথে সব সম্পর্ক শেষ হয়ে যায় ওর। কিন্তু পুষ্পবতী, আমি শুনেছি এই বাড়িটাও নাকি তোমার মায়েরই ছিল। ঠিক শুনেছেন দাদা, এটা আমার মায়ের বাড়ি। আমার জমিদার বাবা আমার মাকে উপহার দিয়েছিল বাড়ি। বিয়ের পর আমরা লৌহজঙ্গের পাশের গায়ে সংসার পাতি, তাও মাত্র কয়েকদিনের জন্য। দেশের কাজে তাকে দিনের পর দিন বাইরে থাকতে হতো। আমি নিজেকে ভুলিয়ে রাখার জন্য বাচ্চাদের পড়ানো শুরু করি। সময় কাটতো, আবার দুপয়সা রোজগারও হতো। নিজের খরচের টাকাটা ছাড়া বাকি টাকাটা জমিয়ে রাখতাম অখিলেশের দেশের কাজের জন্য। আমার মায়ের অনেক গয়না ছিল, বাবার দেওয়া সব উপহারগুলো মা জমিয়ে রেখেছিল। আমি তো কখনো ওগুলো ব্যবহার করিনি, কিন্তু অখিলেশের কাজে লেগেছিল গয়নাগুলো। আমার একা থাকতে খুব ভয় হতো, তাই মাসিকে এনে রাখলাম। পুলিশ তখন ওকে খুঁজছে। মাঝে মাঝে রাতের অন্ধকারেও দেখা করতে আসতো, আবার চলে যেত। আমি শুধু ঠাকুরকে বলতাম, ওকে ভালো রেখো, বিপদ মুক্ত রেখো। এভাবে আর কতদিন? আমি আর পারছি। তুমি এমন অবুঝের মতো করলে চলবে? তুমি তো আমার অন্তরের বিশ্বাস, আমার সাহস। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, দেখবে একটা স্বাধীন দেশে আমরা একসাথে নতুন সূর্য দেখছি। তখন তো আমরা সবাই মুক্ত, আর এভাবে লুকোচুরি করতে হবে না। দেখো, আমি ঠিক তোমার কাছেই ফিরে আসবো। আমরা দুজন মিলে নতুন যুগের ছেলে মেয়েদের মাথা তুলে বাঁচতে শেখাবো। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, ঠিক মতো খাও না তাই না? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, কি ভয় হচ্ছে? না খেলে মরে যাব। ভয় করো না, আমার এখন অনেক কাজ বাকি আছে। শোনো, আমি তোমার কাছে এসেছি কিছু টাকার জন্য, বুঝতে পারছো? আর কিছু কাগজপত্র আমি তোমার কাছে রেখে যাব। ওদের চোখ ধুলো দিয়ে অনেক কষ্টে তোমার কাছে এসেছি। বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। জানতাম তোমার টাকা লাগবে, তাই আগে থেকে সাথে নিয়ে এসেছি। এসব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না।
তোমার মতো একজন মহিলা আমার বউ, ভাবতে গর্বে বুকটা আমরা ভরে ওঠে। থাক আর বাড়িয়ে বলতা। বিশ্বাস করো, একদম বাড়িয়ে বলছি না। তোমার মতো নারী যদি আমাদের বাংলার ঘরে ঘরে থাকে না, তাহলে যে স্বাধীনতা আমরা খুঁজছি তা খুব সহজেই পেয়ে যাব। হবে গো, হবে। সেদিন আর বেশি দেরি নেই। আমার বিশ্বাস সেদিন আর বেশি দেরি। তারপর কি হলো? পুলিশ তোমাকে কি বল? সারা বাড়ি খুঁজে যখন অখিলেশকে না পেয়ে ওরা চলে গেল, তখন ওরা ভেবেছিল সত্যি হয়তো অখিলেশ আসেনি, আর যাওয়ার আগে আমাকে শাসিয়ে গেল। বললো এরপর যদি কখনো অখিলেশের খবর পাই ওদের যেন জানাই। আর অখিলেশের কি হলো তারপর? সেটাই আমাদের শেষ দেখা, কোনোদিনও দেখা হয়নি। অখিলেশের এক সঙ্গী একটা চিঠি লুকিয়ে এনে দিয়েছিল আমি, তার মাধ্যমেই জানতে পারি ও ধরা পড়েছে। কোনো বিচার টিচার হয়েছে বলে শুনতে পাইনি, শুধু জানি ও দীপান্তর হয়েছে। এরপর কোনো খোঁজ পাইনি। ওর দলের কেউ কিছু জানে না, ওরাও আমার মতো খুঁজছে অখিলেশকে। বলেছে ওর কোনো খবর পেলে জানাবে। জানি না কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে। অতটা ভেঙে পড়ো না, আমরা তো খোঁজ নিতে শুরু করেছি। নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আমরা একটা না একটা খবর তো পাবো। প্রয়োজনে আমরা আন্দামানে পুলিশের কাছে চিঠি লিখবো। না মানে চিঠি লিখলে নিশ্চয়ই তার জবাব পাবো। মানে একজন বন্দির পরিবারের তো একটা জানার অধিকার আছে যে তার স্বামী কোথায় কিভাবে আছে, এটা আমরা করবো। পুষ্প, অসীম সহ্য শক্তি তোমার, উপরওয়ালা তোমার পরীক্ষা নিচ্ছে। এটা শক্ত হওয়ার সময়। একজন বিপ্লবীর স্ত্রী তুমি, এইভাবে চোখের জল ফেললে অখিলেশ তো দূর থেকেও শান্তি পাবে না। আমি কাঁদছি না কবিরাজ মশাই, চোখের জলগুলো আজ খুব অবাধ্য হয়ে গেছে। আজ ওর কথা উঠল, নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে। আমি অখিলেশকে যতটুকু চিনি তাতে ওকে বন্দি করে রাখা খুব কঠিন। জেল ভেঙে পালাবার চেষ্টা ও করবে, আমার ভয়টা সেখানে। এ তো যেই সেই জেল নয়, শুনেছি এর চারপাশে সমুদ্র। পালাতে গেলে জলে ঝাঁপ দিতে হবে। রাতে ঘুমোতে পারি না, স্বপ্ন দেখি ও আমাকে ডাক, আমি ওর কাছে পৌঁছাতে পারছি না। বড় অদ্ভুত এই জীবন, কত ব্যথা বেদনা গ্লানি নিয়ে এই লড়াই চালিয়ে যাওয়া। শুধু একটাই আশা, ভালোবাসার মানুষটা যদি ফিরে আসে। জানো মোহর, আমি নিজেও কখনো পুষ্পের স্বামীকে দেখি। এর আগে আমি বেশ কয়েকবার খোঁজ খবর করেছিলাম,
কিন্তু কোনোই সূত্র পাইনি। একবার শুনলাম যে আন্দামান জেলের কিছু সাজাপ্রাপ্ত মানুষকে কলকাতার জেলে পাঠাবে। সেই শুনে আমি উদ্যোগ নিয়ে খোঁজখবর করলাম, কিন্তু লিস্টে অখিলেশের নাম ছিল না। অথচ পুষ্পার কাছে খবর ছিল যে সে আসবে, তাকে ফেরত দেবে। কিন্তু কেন যে এলো না বা কি হলো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, যদি ধরে নেই যে অখিলেশ এখন আন্দামানের জেলেই আছে, তাহলে তো আমরা চিঠিপত্রের মাধ্যমে ওর একটু খোঁজ খবর নিতেই পারি। না মানে আমি বলতে চাচ্ছি যে ওর যদি একটু খোঁজ খবর পাওয়া যায়, তাহলে পুষ্প অন্তত এইটুকু ভেবে সান্ত্বনা পাবে যে ওর স্বামী এখনো বেঁচে আছে। আর আমরাও আন্দামানের জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওকে মুক্ত করার জন্য কেসটা নিয়ে লড়তে পারি। ওর তো ডাকাতি সাজা হয়েছে, সেটা তো মিথ্যে। ওরা খুব ভালো করেই জানে অখিলেশ ডাকাত নয়, বিপ্লবী। কোনো প্রমাণ পাচ্ছিল না বলেই মিথ্যে ডাকাতির কেস দিয়ে ওরা ওকে ধরেছে। আমার তো মনে হয় ওকে সহজে ছাড়বে না। আর পুষ্পর আশঙ্কা যদি সত্য হয় তাহলে তো আরও বিপদ। সেলুলার জেল থেকে সমুদ্রে ঝাঁপিয়ে কোনো জাহাজ বা নৌকায় যদি আশ্রয় নিতে পারে, তাহলে তো একটা আশা থাকে যে ওকে ফিরে পাবার। কিন্তু এটা বড় কঠিন জায়গা, অনেক বিপ্লবী এভাবে প্রাণ দিয়েছে। সাধে কি আর বলে কালাপানি। তবে আমার কেন যেন মনে হচ্ছে বুদ্ধি, অখিলেশ এত সহজে মরবার পাত্র নয়। আমার মন বলছে যে পুষ্পর সাধনাই ওকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, তাহলে মেয়েটা এত বছর ধরে যে গঞ্জনা সহ্য করেছে তার থেকেও একটু মুক্তি পাবে। মেজ মল্লিক এহেন কটু কথা নাই যা ওকে শোনায়নি। ওর চরিত্রের কথা তুলে, ওর মার কথা বলে যেখানে সেখানে যত্রতত্র অপদস্থ করেছে। নেহাতি পুষ্প খুব শক্ত, তাই এরকম অসহ্য যন্ত্রণা সহ্য করে বেঁচে আছে। আচ্ছা, ওরা যদি বুঝেই ফেলে যে অখিলেশ বিপ্লবী, তাহলে তো ওকে ছাড়বে না, উল্টো অকথ্য অত্যাচার করবে। আর আন্দামানের জেলে যে সমস্ত অত্যাচার ওরা করে, তাতে মানুষ আর মানুষ থাকে না। অনেকে তো অত্যাচার সহ্য করতে না পেরে মারাই যায়। পরে ওই ইংরেজগুলো ওদেরকে সাগরে ফেলে দেয়, ফেলে দিয়ে ওদের নিজেদের দোষ ঢাকবার জন্যে আত্মীয় স্বজনকে বলে যে পালাতে গিয়ে মারা গেছে। শুধু তাই নয়, এ তো ওদের জন্য এক চরম লজ্জার বিষয়। এত কড়া নজরদারি সত্ত্বেও খাওয়া নেই, দাওয়া নেই, তারপর এরকম অমানবিক অত্যাচার। সেই জীর্ণ দেহ নিয়ে ওদের চোখকে পালিয়ে পার হয়ে যাওয়া তো কম কথা নয়। এটা আমাদের জন্য আনন্দে, আমাদের জন্য গর্বে। হ্যাঁ, সে তো অবশ্যই। তবে আমি যতদূর শুনেছি, ওই সেলুলার জেলটা নাকি বার্মার কাছাকাছি অবস্থা। ওখান দিয়ে বার্মার অনেক জাহাজ এবং বড় বড় নৌকাও যাতায়াত করে। অখিলেশ যদি কোনোভাবে পালিয়ে ওই জাহাজ বা নৌকায় চড়ে পার হয়ে যায়, তো ওই যাত্রায় বেঁচে গেল। তারপরে কিছুদিন না হয় বার্মায় পালিয়ে থেকে পরে দেশে ঢুকলো। কিন্তু সেও তো অনেক দিন লেগে যাবার কথা। অনেক হয়েছে, তোদের বাজে কথা শোনার সময় আমার নাই। আগামী 7 দিনের মধ্যে আমি খাজনা চাই, কোনো অজুহাত শুনবো না। আপনি আমাদের মা বাপ, এত কঠিন হবেন না হুজুর। আপনি যদি মাথার উপর থেকে হাত তুলে নেন, তাহলে তো আমরা বেঁচে যাবো হুজুর। বেঁচে যাবি না করিয়ে যাবি সেটা দেখার বিষয় তো আমার নয়। তোদের জন্য তো আমার জমিদারি লাটে উঠাবো না। আর একটু মেয়াদ বাড়ান মিয়া সাহেব, সব খাজনা দিয়ে দেব। গত 2 বারের ফলন তো আপনার নিজের চোখে দেখলেন। চারিদিকে কেবল মন্দা, একটা ফসলেরও দাম ওঠেনি। কোনো রকমে আতপেটা খেয়ে বেঁচে আছি, তার উপর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। হুজুর, আপনিও যদি না মানেন, তাহলে ছেলে মেয়ে বউ নিয়ে যে আমাদের গলায় দড়ি দিতে হবে হুজুর। তাছাড়া আমাদের মতো গরিব মানুষ আর কি বা করতে পারে বলুন? গলায় দড়ি দিয়ে মরবে শখ কত, হ্যাঁ? আর মরে গিয়ে ভূত হবি, তারপর মাঠে ঘাটে চড়ে বেড়াবি, আর সুযোগ বুঝে ঘাড় মোটকে রক্ত খাবি। তোদের মতলব বুঝি রে। শোন, মরার যখন তোদের এত শখ হয়েছে মর, তবে খাজনাটা দিয়ে। আচ্ছা, তোরা যে বড় মুখ করে বলছিস এবার খাজনা শোধ করে দিবি, কিভাবে দিবি? কেবল তো ফসল লাগালি,
সেই ফসল ঘরে উঠবে, ভালো দাম পাবি, তারপরে তো শোধ করবি। এর মধ্যে তো ফসল নষ্ট হয়ে যেতে পারে, মরক লাগতে পারে, কত কিছুই তো হতে পারে। কি করে খাজনা শোধ দিবি তখন? ও তখন তো এসে আবার কর্তার পা ধরবি, তাই না? এমন কথা মুখে আনবেন না বাবু। এই ফসলই আমাদের লক্ষ্মী। নিয়তির আর প্রকৃতির উপর তো কারো হাত নেই। তাই গত 2 বছরের ফসল নষ্ট হয়েছে, তার মানে এই নয় যে এবারও ফসল নষ্ট হবে। শহরে একজন মস্ত বড় গাছপালার ডাক্তার আছে, যাতে ফলন ভালো হয় আর পোকামাকড় না লাগে, তার জন্য তিনি আমাদের অনেকগুলো ভালো ওষুধ দিয়েছেন। আর কিভাবে চাষ করলে ফসল বৃদ্ধি পাবে সে ব্যাপারেও জানিয়েছেন। আর তা তোরা কোন লাট সাহেবের নাতি রে? যদি না ছাড়ে? বুড়ো বয়সে কি ভীমরতিতে ধরলো নাকি? ছাড়ো। বুড়ো বলো আর যাই বলো, নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করতে বয়স লাগে না জান। বাড়িতে কিন্তু সবাই আছে, কেউ যদি এসে পড়ে না তাহলে কিন্তু লজ্জা সীমা থাকবে না। কি করবো বলো, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, সেই জন্যই নিজেকে আর সামলাতে পারছি না। বুড়ো কি বলে দেখো। আচ্ছা, এত খুশ মেজাজ এলো কোত্থেকে? মেজাজটা তো খুশি রাখতে চাই বিবিজান, কিন্তু বিশ্ব সংসারের যে দায়িত্ব নিয়েছি তাতে মেজাজটা মাঝে মাঝে বিদ্রোহ করে ওঠে। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, সেই জন্যই হয়তো মাঝে মাঝে রাগের কোপটা তোমার উপরে গিয়েই পড়ে। তোমাকে আমি এতটুকু সুখ দিতে পারিনি, এত বড় সংসারে আলাদা করে তোমার একটু খোঁজ খবরও নিতে পারিনি, তোমার এতটুকু চাহিদাও আমি পূরণ করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করতে। আর তুমি অন্তরাকে হামিদার কাছ থেকে একটু দূরে দূরে রেখো, ও যেন ওর কথায় কান না দেয়। বাকিটা আমি দেখছি। আমরাও তো তাই চাই। বাচ্চাগুলো এখানে থাকলে আমাদের চেয়ে বেশি খুশি আর কে হবে বলো? আর বাচ্চাগুলো তো যেতে চায় না, ওরা বলে যে এই বাড়িটা বেশ ভালো, অনেক খোলামেলা, খেলার জন্য সঙ্গী সাথীও পায়, ওরা তো একেবারেই যেতে চায় না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।